আন্দোলনে নিহত ১০৫ শিশু পরিবারকে ৫০,০০০ টাকা করে দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা তালিকার অনেকেই ভুয়া। পুলিশ সংস্কারে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করল কমিশন। এজাহারভুক্ত প্রভাবশালীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে জানালো র্যাব। সব মামলা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করবেন তারেক রহমান, বললেন বিএনপির আইন সম্পাদক। দেশে ফিরবেন যথাসময়ে। বৃষ্টি আর ঢলে ৩ জেলার প্লাবন পরিস্থিতির ভয়াল রূপ। ডুবেছে নতুন নতুন এলাকা। নেত্রকোনায় পানির নিচে রেল লাইন। আবার জমি সব পানি চলে পড়ে যাচ্ছে, বাইরে অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ছাত্র আন্দোলনে ১০৫ জন শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবার ৫০,০০০ টাকা করে পাবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় উপদেষ্টা আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়া ১,২০,০০,০০০ ভাতাভোগীর মধ্যে ৪৩ ভাগই ত্রুটিপূর্ণ, কিন্তু এরপরও ইউনিসেফের তথ্যানুযায়ী তারা ভাতা পেয়েছেন। তাই এই তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন থেকে তালিকা যাচাই করে ভাতা দেওয়া হবে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের ১০৫ জনকে আমরা কালকে ৫০,০০০ করে টাকা দেব। পুলিশ সংস্কারে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন। তথ্য সংগ্রহের পর শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। সকালে সচিবালয়ে কমিশনের সদস্যদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। সফররাজ বলেন, আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ জোগাড় চলছে, শিগগিরই কাজ শুরু হবে। পুলিশ সংস্কার প্রধান বলেন, এই কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে। সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেওয়া হবে। ১৫০ বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারের সুপারিশ করা হবে বলেও জানান কমিশন প্রধান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে। বেঁধে দেওয়ার সময়ই প্রতিবেদন দেওয়া সম্ভব। প্রচুর পরিমাণে আইনের বই এবং অ্যাক্ট এবং রুলস সেগুলো আমরা সংগ্রহ করা হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে। এখন ২-১টা সংগ্রহ করতে হবে, অনেক এর সংখ্যা অনেক প্রচুর। এবং আমরা প্রায় সবাই, উনি আইনের প্রফেসর আছেন, আসলে আমরাও মোটামুটি এগুলো নিয়ে কাজ করেছি দীর্ঘদিন। আশা করি যে প্রিপারেশন আমাদের হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা আমরা বসবো। ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকিদের সন্ধানে অভিযান চলছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে র্যাবকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, সদরঘাট থেকে অপহৃত শিশুটিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়, তবে অপহরণকারীকে এখনো গ্রেফতার করা যায়নি। সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। ৩৯ জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার ১ নাম্বার ২ নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি।
তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে। তারেক রহমানকে দেশের সবথেকে জনপ্রিয় নেতা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন। বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আইন, আদালত, সংবিধানের প্রতি জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে। তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া, আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করব। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুর 2টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই মন্ত্রী। বলেন, আজকের বাংলাদেশ স্বৈরাচার খুনি মুক্ত বাংলাদেশ। ৭১-এ দেশ স্বাধীনে যে অনুভূতি হয়েছিল এবারের দেশে ফেরায় ঠিক একই অনুভূতি হয়েছে বলেও জানান তিনি। টুকু বলেন, বিএনপি নির্বাচন ও ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চায়। হুইল চেয়ারে করে বিমানবন্দর থেকে বের হন বিএনপির এই নেতা। এ সময় দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে আমাদের সবাইকে মিলে। ৩১ দফা দেওয়া হয়েছে, সেই ৩১ দফাতে পরিষ্কার করে বলা হয়েছে আগামী বাংলাদেশ কি হবে। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের সেদিন আমাদের বৈঠক করেছে যা বলে আসছে মহাসচিবরা, ওইটাই আমাদের বক্তব্য। আরো ভয়াল রূপে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার প্লাবন পরিস্থিতি। বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। শেরপুরে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। অন্যান্য নদ নদীর পানিও ভাসিয়েছে জনপদ। ডুবেছে ৫ উপজেলার অন্তত ২০ ইউনিয়ন। পানিবন্দী ১.৫ লক্ষাধিক মানুষ। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বাড়িঘর ছেড়ে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। অনেক মানুষ ডুবে গেছে এবং গরু, বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। প্রায় ৪০-৫০টা পুকুর আমাদের পানিতে তলাই গেছে। এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধারও করতে পারি নাই এবং কি কোনো সাহায্যও পাই নাই। চিত্র ময়মনসিংহে বৃষ্টির সাথে উজানের ঢল। দর্শা ও নেতাই নদীর পানিতে ডুবছে নতুন নতুন এলাকা। ১৫টি ইউনিয়নের ৮০টি গ্রাম এরই মধ্যে প্লাবিত। দুর্ভোগে লাখো মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে শুকনো খাবার সংকট। বাড়ছে দুর্ভোগ। প্রবল বর্ষণে গাছ উপড়ে ঘণ্টাখানেক বন্ধ থাকে ময়মনসিংহ হালুয়াঘাটের সড়ক যোগাযোগ। আবার জমি সব পানি চলে পড়ে যাচ্ছে, বাইরে গেছে। গরদর বাসায় নিচে গা আমার একটা 3টে পুষ্টিনা ছিল, 15 লাখ টাকা মাছ ছিল, সেগুলো নিয়ে গেছে। 88-98 বন্যা হচ্ছে, অনেক মানে নাম করা আর কি, অনেক বড় বন্যা। এই বন্যা কেউ মানে এবার পিছিয়ে ফেলাই দিচ্ছে। বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে। উজানের ঢলে প্লাবনের অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী, কংস, ধনু, মগরা সহ সব নদ নদীর পানি বাড়ছে। দুর্গাপুর, কলমাকান্দা সহ ৫ উপজেলার ১০০ গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন লক্ষাধিক মানুষ। পানি উঠেছে ময়মনসিংহ পূর্ব ধলার জারিয়া রেলপথে। এতে ব্যাহত ট্রেন চলাচল। দর্শক, ময়মনসিংহের প্লাবন পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মী হোসাইন শাহিদের কাছ থেকে। শাহিদ, ২ উপজেলার দুর্গত এলাকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন এবং পানিবন্দী মানুষ কি খাবার ঠিকঠাক পাচ্ছেন কিনা আমাদেরকে সেই বিষয়েও জানাবেন।
শাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? 2 উপজেলার দুর্গত এলাকার সবশেষ কি অবস্থা আমাদেরকে সে বিষয়ে জানাবেন, এবং পানিবন্দী মানুষ কি ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা? আমি এই মুহূর্তে আছি ধুবাউড়া উপজেলায় গুজিরকান্দি এলাকায়। এখানে আপনি আমার সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি কোনো জলাশয় নয়, কোনো নদী বা খাল বিল কিছুই নয়। এটি কিছুদিন আগেও এটি ছিল একটি ধান ক্ষেত। মাঝখানে কিছু কিছু ধান গাছ জানান দিচ্ছে যে এটি একটি ধান ক্ষেত ছিল। এখন এই পুরো ফসল এই পানির নিচে তলিয়ে গেছে। ঠিক যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, তারা যে নিজেদের খাবার নিয়ে চিন্তিত বা শুকনো খাবার প্রয়োজন, তার পাশাপাশি তাদের যে সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে যে তাদের আসলে এই রোপা আমন ধানের যে ক্ষয়ক্ষতি, এটি নিয়ে তারা আসলে খুবই চিন্তিত হয়ে পড়েছেন এবং তাদের চিন্তা করছেন যে কীভাবে তাদের ভবিষ্যৎ সংসার চালাবেন। এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার তিনি সকাল থেকে এই বন্যা দুর্গত এলাকায় আছেন এবং ত্রাণ কোথায় কি লাগছে তা তিনি তদারকি করে দেখছেন এবং নিজেও কয়েক জায়গায় ত্রাণ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন শাহিদ, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে সেনাবাহিনী রক্ষা করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধন পর্বে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেনা সদর দপ্তরে আয়োজিত এই পর্ষদের মধ্য দিয়েই সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পর্ষদে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই পদোন্নতির জন্য দাবিদার বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অতিবৃষ্টি ও উজান থেকে পানি ছেড়ে দেয়ায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে, একথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো, কিন্তু তারা কখনো লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের টাকা দেয় না। এসব সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান বলেন, জলবায়ু পরিবর্তনের সব থেকে বড় ভুক্তভোগী বাংলাদেশ। 2024 সালে রেকর্ড করা গরম ও ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণেই এই ভয়াবহ পরিস্থিতিতে পুরো দেশ। সবচেয়ে কম কার্বন নিঃসরণ করেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় শিকার। অতিবৃষ্টি ও সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে এবারে অতিরিক্ত বন্যা হয়েছে বলে জানান জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোকে একসাথে কাজ করার উপর জোর দেন তিনি। একটা হচ্ছে অতিবৃষ্টি, আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। আসন্ন জলবায়ু সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে কথা বলা হবে বলেও জানান উপদেষ্টা। উন্নত বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায়, বেশি গ্যাস পোড়ায়, এই জন্যই তো এই অবস্থা। লস অ্যান্ড ড্যামেজ বলে একটা ফান্ড আছে, সেই ফান্ডে টাকা দেবে। এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে, আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। আলোচনায় সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভুক্তভোগী বাংলাদেশ। আসন্ন জলবায়ু সম্মেলনে এই ক্ষতির কথা তুলে ধরা উচিত। বাংলাদেশ is, as we all know, very vulnerable. জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম ভুক্তভোগী বাংলাদেশ। আসন্ন জলবায়ু সম্মেলনে এই দেশের ক্ষতির কথা তুলে ধরা উচিত। COP29, which they rightly should. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। এ সময় 5 জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়। লামিয়া দিথি, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ধানমন্ডিতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়ার দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। হামলাকারী শাকিল হোসেন 34 নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি হিসেবে বলে জানায় পুলিশ। হাজারীবাগের বাসায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার হয় দেশীয় অস্ত্র ও 2টি পিস্তল। পুলিশ জানিয়েছে এসব অস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে যেসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে সেগুলো উদ্ধারেও কাজ করছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে হেলমেট পরিহিতদের শনাক্ত করার কাজ চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকাকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টার প্রতিবাদ জানিয়েছে স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। তাদের দাবি, উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। স্কুলটির শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকাকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা চলে 5 আগস্টের পর। এর প্রতিবাদে মিরপুরে স্কুলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। স্কুলেরই কয়েকজন শিক্ষক কিছু শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছেন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, এমন অভিযোগ করেন তারা। 2 থেকে 3 জন শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে তাদের দুরভিসন্ধি প্রচার করে স্কুলের পাঠদান থেকে স্টুডেন্টকে ব্যাহত করছে। তারা স্টুডেন্টের মধ্যে ডিভাইডিং রুল খেলছে। শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় তার লম্বা হাত কাজে লাগায় শিক্ষা মেন প্রধান শিক্ষকদের নামাই দেওয়ার জন্য রাজনীতি চালাবে, এই প্রভাবগুলো বাচ্চাদের পর পড়বে, এটা কিন্তু ঠিক না। স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা। 19 জন শিক্ষকরা সরাসরি এবং পরোক্ষভাবে তাদের সহায়তাকারী হিসেবে এরকম প্রায় 40-45 জন। হ্যাঁ, এবং তার মধ্যে হত্যা মামলার ধারা 302, 305 এগুলোও ছিল। ছাত্র আন্দোলন হত্যা হয়েছে সেগুলো আমাদের গায়ে, অথচ আমরা 5 তারিখের আগে আমার নিজের এভিডেন্স আছে, আপনারা চাইলে আমি দেখাতে পারবো যে আমি প্রোগ্রাম করেছি ছাত্রদের সাথে। শিক্ষার্থীরা বলেন, এমন সব ঘটনায় স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলে এই ধরনের অরাজক পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী কিংবা অভিভাবকদের মনে নেতিবাচক প্রভাব পড়ছে, যার কারণে অনেকে স্কুলে আসার প্রতি উদাসীন। আমাদের স্কুলের শান্তিপ্রিয়, সুন্দর, সুষ্ঠু এবং শিক্ষাযোগ্য, শিক্ষা যাতে ভালো উন্নতি হয় সেই ধরনের একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের স্কুলে আবারও প্রতিষ্ঠিত হোক। শিক্ষক শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষিকা 3 দশকেরও বেশি সময় ধরে এই স্কুলে পাঠদান করে আসছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।